তাসিফের ভাবনা অবশ্য মিথ্যে হওয়া নয়, তরু অবশ্য এমনই। মিস কল দিয়েও চেক করে ব্যালেন্সে টাকা কেটেছে কিনা। শুনতে অতি আজব। শুভ আর দেরি করলো না, রয়েছে পুনরায় কল লাগালো। দুবার রিং হওয়ার পর কল ধরলো, কিছুটা ছাঁচালো কঞ্চে বলল, কি কি হয়েছে তোদের? এতবার কল করছিস কেন? আমি কি চুরি করে ভেঙে গেছি নাকি আজও? বলেই সে থামলো। তন্ময় সহ সকলের সেকেন্ডের মধ্যে ভাবচাকা খেয়ে বসলো। কি নির্ধারণ আচরণ তার! অর্ধ কথার মধ্যে কল কেটে আবার রাগ ক্ষোভ দেখাচ্ছে, অথচ রাগ ক্ষোভ প্রকাশ করার কথা ছিল একমাত্র তাদের, যেখানে কিনা তরুণীতি তাদের ঝাড়ি মারছে, কথা শোনাচ্ছে। এটা অতিরিক্ত, মোটেও উচিত নয়, বরঞ্চ অনুচিত কাজ। তবে হুটহাট রাগ করা এটা নারী জাতির জাতিগত স্বভাব। এদের রাগতেও টাইম লাগে না, আবার হাসতেও টাইম লাগে না। হঠাৎ তরুর রাগ করার কারণটা অবশ্য তারা খুঁজে পেল না। তন্ময় ইশারায় শুভকে পেছনের প্রসঙ্গ টানতে বলল। শুভ চক্ষু ইশারা ইঙ্গিতে আশ্বস্ত করলো সে জিজ্ঞেস করবে, এত রাগার কি আছে দোস্ত? তোর বিয়ে তো এখনো হয়ে যায়নি, তার আগেই ভাবের তোলার আসে? কে বলছে বিয়ে হয়নি? বিয়ের কাজ অনেক আগেই শেষ, মাত্র কবুল বলে আসলাম। শুভ তাসিফ তন্ময়ের মাথায় যেন বিনা ঝড়ে বজ্রপাত পড়লো। তিনজনের একসঙ্গে বেশ কয়েকবার চোখাচোখি হয়। দৃষ্টির ভাষাগুলি বড় অদ্ভুত, নীরব, তবে আশ্চর্যজনক ভাবে নিজের ভেতরে তীব্র জোয়ারের ন্যায় উত্তেজনা আকাঙ্ক্ষার চাপ দিয়ে শুভ জিজ্ঞেস করলো, সে কি নওয়াব তালুকদারের মতো লোক তোকে বিয়ে করতে সত্যি সত্যি রাজি হলো? তরু সামান্য বিরক্ত হলো। আশ্চর্য! আমি কখন বললাম নওয়াব তালুকদারের সঙ্গে আমার বিয়ে হয়েছে? ওদের তিনজনের মাথায় যেন আরেকবার বিস্ফোরণ ঘটলো। শুভকে সরিয়ে দিয়ে তন্ময় এবার ফোনের লাইন ধরলো স্বভাবগত চটপটি গলায়, বলল, তুই না বললি তখন নওয়াব তালুকদারের সঙ্গে তোর বিয়ে ঠিক হইছে? তরু এবার মাত্রা রিক্ত রাগল। এই তোদের সব কয়টার জুতো খুলে মারা উচিত শালা, একটাও ভালো হবি না। আমি এখন কথা একবারও বলি নাই যে ওনার সঙ্গে আমার বিয়ে হবে। উনি যেমন মানুষ, ওনার বাড়ির কাজের লোক হিসেবেও আমারে রেখে রাখবে কিনা সন্দেহ। সেখানে কিনা বিয়ে? ভাই, এটা স্বপ্ন হলেও হতে পারে, বাট বাস্তব নয়। শুভ তন্ময়ের থেকে ফোন ছিনিয়ে নিয়ে অতি উৎসাহের সঙ্গে বলল, তরুণীরে জীবনে এই একখানি সুন্দর একটা কথা বললি। বেশি লাফাইস না, চাপাবাস শুভ, শেষে উল্টায় পড়বে। বেড়া মানুষ লাফায় কম, মহিলা মানুষ লাফায় বেশি, একদম চিড়িয়াখানার বান্দরের মতো। এখন একটা সত্যি সত্যি কথা বলতো, তখন তাহলে নওয়াব তালুকদারের নাম নিলি কেন? ওনার নাম নিব না, আমার জীবনের প্রথম ক্রাশ ছিলেন তিনি। ওনার অটোগ্রাফ পাওয়ার জন্য কতবার ঢাকা গিয়েছি তার হিসাব আছে, কিন্তু পাইনি ভাই। আমার একটাই ইচ্ছে, সরাসরি এই বিখ্যাত লোকটিকে একবার স্বচক্ষে দেখবো, তার অটোগ্রাফ নিব, তার সঙ্গে একটা ছবিও তুলব। ইস, কি সুদর্শন সুঠাম সুন্দর পুরুষ, সিক্স প্যাক বডি, লম্বাও অনেক, পুরাই হট বয়, দেখলেই চোখের শান্তি। উফ! শুভ নাক উঁচু করে বলল, ছি, আস্তাক ফিরুল্লাহ, অভদ্র মহিলা কথাকার। জীবনে তোর আর ভালো হতি না, পুরুষ মানুষের ইজ্জতে দফারফা করে দিলি। তোর না মাত্র বিয়ে হলো, এখনো অন্য পুরুষের দিকে নজর দেস? ছি দোস্ত, এসব বদ নজর দেওয়া এখন বন্ধ কর। সময় থাকতে ভালো হ, জলদি তবা পড়, আল্লাহ মাফ করবে। সংসারটা এখন অব্দি শুরু হয়নি। তরু বাজখাই গলায় থমক ছুড়ল, অশুভর বাচ্চা, তোর সামনে পেলে না তবলা বাজাবো। তরুর ধমকে শুভ হকচকে উঠলো। আকস্মাৎ হাত থেকে মোবাইলটাই থপ করে মাটিতে পড়ে গেল। তাসরিফ ফোন তুলে শুভর হাতে উঠিয়ে দিল। ওইদিকে তরু সমান তালে শুভকে অভিশাপ দিয়ে যাচ্ছে। শুভ বলল, দোস্ত থাম, অনেক হয়েছে, এবার তোর চোপা দুটার একটু বিশ্রাম প্রয়োজন। এখন একটু পানি খা। সব বাসন আমারে শুনে দিলে তোর নতুন বরকে কি শোনাইবি? তার জন্য অন্তত কিছু অবশিষ্ট রাখ। সৎ হোক বেচারার সামনের দিনগুলি কুরবানি হতে চলেছে। ফোন রাখ। রাগ করেছিস? না। আচ্ছা শোন, কিছু কথা বলি। নওয়াব তালুকদারের সঙ্গে তোর কোনোদিন দেখা হবে বলে আমার মনে হয় না, বুঝলি? কেননা উনি গত 5 বছর যাবৎ লাপাত্তা। ওনার পাগলা ফ্যানরা নিত্যদিন পোস্ট করে ওনার মিসিং বার্তা নিয়ে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও পেপার পত্রিকায় গুঞ্জন রটছে উনি নাকি ওনার সেনাপ্রধান মামার একমাত্র মেয়েকে বিয়ে করেছিলেন। নিজ এলাকায় আবার নাকি একটা প্রেমও করেছেন। বহুত কাহিনী আছে, যদিও এখন পর্যন্ত এসব বিষয়ে সরাসরি মিডিয়ার লোকের কাছে কিছু মুখ খোলেননি তিনি, ক্লিয়ার করে জানাননি এ অবধি কিছু। তবু ওনার ভক্তদের আফসোসের শেষ নেই। কবে সাক্ষাৎ মিলবে তাদের এই বিখ্যাত নবু ভাইয়ের? এই চিন্তায় দিনে কমপক্ষে 20টা হলেও পোস্ট করবে পাগলা ফ্যানরা। তোর মনটা খারাপ করে নিল। তন্ময়কে বলল, তুই নাহব ভাইয়ের গ্রুপের অ্যাডমিন, তুই কি কিছু জানিস উনি আছে কোথায়? তন্ময় চিবিয়ে চিবিয়ে বলে, ভাই, আমি অ্যাডমিন হতে পারি, বাট ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই। ওনার শেষ পোস্ট ছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। এরপরে আর কোনো পোস্ট করেনি।
অথচ এসব নিয়ে মিডিয়ায়, দৈনিক পত্রিকায় লেখালেখি চলছে, অথচ তার পরিবার থেকে কোনো রকম ইতিবাচক উত্তর পাওয়া যায়নি। এমনকি ওনার কাজিন নিখিলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সঠিক উত্তর মেলেনি। শুভ বলে, তরুণীধি, তোকে আমি একটা উপকার করতে পারি। তুই অনন্যার সঙ্গে যোগাযোগ করতে পারিস। অনন্যার বাড়ি বরিশাল, মানে তোর ক্রাশের এলাকায়। তরু খুশিতে বাঘ পাগম। সত্যি? ধ্যাত ছেড়ি, ফোন রাখ। ওর সঙ্গে টাকা খরচ করে বিআই বেন খেলমু ভাবছে। তরু বিরক্ত হলেও প্রকাশ করলো না, মনটা ভীষণ ফুরফুরে। শুভকে বলল, তোর জন্য মিষ্টি ফ্রিজে ভরে রেখেছি, খেতে আসিস। শুভকে আসছি বলতে পর্যন্ত সময় দিল না তাশরিফ। তার আগেই ফোনটা ছো মেরে টেনে নিয়ে গেল। এই তরুণীদি, তোর বরের একটা ছবি দে তো দেখি হাবাগুবাটারে। এর নতুন করে দেখবি কি? চায়না প্রোডাক্ট, ওই যে চায়না থেকে বানানো দাঁতের ডাক্তার। তাশরিফ আশ্চর্য হওয়ার ভঙ্গিমায় সুতালো। মানে তোর ওই ভালের ডাক্তার থুকু, ওই যে সামনের দাঁত দুটো বড় বড় ওই ডাক্তার। তরুর মেজাজ দেখালো। ফোন রাখ পচ্চাপ। আমার সামনে বসে আমার জামাইকে বালের ডাক্তার কস, আবার দাঁত বড় বড় কস। থাপ্পড় খাইছোস? এক থাপ্পড়ে চান্দা দেশে পাঠামো। বিন্দু মাত্র লজ্জা নাই তোদের? তোর বিচার পরে করবো, আগে কলেজ আসি। মুখের উপর ঝামা ঘষে দিয়ে রাগে গজ গজ করতে করতে ফোন কাটলো তরু। তাশরিফ ফোন হাতে নিয়ে এখন হতবম্বের মতন ঠোঁট উল্টে তাকিয়ে আছে। বুঝলো না তার দোষটা কোথায়। কি বিনা দোষে ছাড়ি খাচ্ছে হিটলার মহিলা কোথাকার। তখন ভোর 7টা। শান্ত রেডিমেড টুটি ভাজছিল। লাবণী হঠাৎ কোথা থেকে ছুটে এসে শান্তর হাতটা টেনে ওর মুখের উপর 5 আঙ্গুলি বসিয়ে দিল। শান্ত হতবম্বের মতন চেহারা নিয়ে তাকিয়ে রইল। তার মুখটা লাল, চোখটা শক্ত। কিছু বলবে তার আগেই দেখলো লাবণীর বাহ্যিক অবস্থান। মেয়েটার চোখ মুখ ফোলা, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। কেঁদেছে কি? মনে হয়, কিন্তু কেন? লাবণীর চোখ পাখি বলল, অসভ্য, তোর সাহস হয় কি করে রাইয়ানের কাছে আমার বিয়ার কথা ফাঁস করার? তুই যদি ভেবে থাকিস রাইয়ানের কাছে এসব বলে আমাদের সম্পর্ক ভেঙে ফেলার পর তোর সঙ্গে সংসার করব, তাহলে একেবারে ভুল। কেননা তোর মতন জঘন্য লোকের সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না, যার মুখের ভাষাই নাই ঠিক। শান্ত মাত্রাতিরিক্ত রেগে গেল। কোনো দোষ না করেও তাকে মিথ্যে প্রেম দেওয়া হচ্ছে, মানা যায় না এসব। সে লাবণীর মুখের সামনে আঙুল তুলে শাসালো। এই মুহূর্তে তুই আমার ঘর থেকে বেরিয়ে যাবি। তোর মতন পরকীয়াকারী নারীর সঙ্গ আমার চাই না। লাবণী হ্যান্ড ব্যাগ হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে বলল, তোর মতন ফকিরের সঙ্গে যেন আর দ্বিতীয়বার আমার দেখা না হয়। বলি কাঁদতে কাঁদতে হাঁটা আরম্ভ করলো। শান্তর কেন জানি চরম অস্থির লাগলো, ভালো লাগলো না ব্যাপারটা। কিছুতেই মনে শান্তি মিলল না। মনের মধ্যে অদ্ভুত এক অশান্তির দোটানোর সৃষ্টি হলো। এক প্রকার দম বন্ধ করার মতন অনুভূতি। নাস্তা বানিয়ে খেতে পারলো না, মুখে খাবার উঠলো না। সে ঘর তালা মেরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফোনে কথা বলতে বলতে স্কুটি চালাচ্ছিল 23 বছর বয়সের এক যুবতী। ফোনে ব্লুটুথ কানেক্ট করা ছিল, তাই কথা বলতে বিশেষ কোনো অসুবিধা পোহাতে হয়নি। চলন্ত সড়কে লেডি বাইক নিয়ে শাসা করে ছুটে চলছে। তার লম্বা ঘন চুলগুলি বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে তর তর করে উঠছে, কখনো বা চোখে মুখে আছড়ে পড়ছে। শখ করে একসময় চুলগুলি লম্বা রেখেছিল, কিন্তু বর্তমানে যা বেগতিক অবস্থা হয়েছে, যেমন ঘন তেমন লম্বা, আবার মোচাও এমন হাঁটুর সমান ছুঁই ছুঁই লম্বা চুলগুলি সামলাতে এখন তাকে প্রতিনিয়ত হিমশিমই খেতে হচ্ছে। বাজে পরিস্থিতিতে পড়তে হচ্ছে, অনেক ভোগান্তিও পোহাতে হচ্ছে। সহজে শুকোয় না, যার জন্য বেশিরভাগ খোলা রাখতে হয়। মাঝে মধ্যে বিরক্তিও লাগে, কেন যে সকলে এত লম্বা চুল রেখেছিল, এখন চাইলেও কাটতে পারে না। মায়া লাগে, যা একটু কেটে সমান রাখে তাও লম্বা হয়ে যায়। স্কুটি চালানোর অবস্থায় রাস্তার পাশে বাইক অ্যাক্সিডেন্ট আহত একজন লোককে দেখতে পেয়ে। লোকটার ফোলা সরল তো মুখ, মুমূর্ষ ব্যথায় মুখটা নীরব বর্ণ ধারণ করেছে, তীব্র ব্যথায় কাতরাচ্ছে। আশপাশের লোকজন দেখে চলে যাচ্ছে, অথচ কেউ দুদণ্ড সাহায্য করছে না, এগিয়ে আসছে না। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু। সে দ্রুত স্কুটি থামিয়ে লোকটার কাছে যায়। লোকটার চোখ বড় বড় করে ওর দিকে অদ্ভুত ভঙ্গিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়, যেন এর আগে কখনো কোনো মেয়ে লোক দেখেনি। ওর বিরক্ত ভাব লাগলো, প্রকাশ করলো না। লোকটার হাঁটু ছিলে গেছে, হাত কেটে গেছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। সে অনুনয় করে ভেজা কণ্ঠে বল, লোকটা, আপনার হাঁটুর অবস্থা তো ভালো না, জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন, চলুন হসপিটালে নিয়ে যাই। লোকটা ওর উত্তেজিত উদ্বিগ্ন চিকতে ছোট্ট মুখটার দিকে অপলক চোখে তাকিয়ে রয়। মেয়েটাকে সে চিনে, তার এক্স গার্লফ্রেন্ড লাবণীর সঙ্গে বেশ কয়েকবার দেখেছে, তবে দূর থেকে, সামনাসামনি নয়, এত কাছ থেকেও নয়। এই প্রথম কাছ থেকে দেখা। গায়ের রং কালো নয়, একেবারে ধবধবা সাদাও নয়, তার মাঝামাঝি, চেহারা একটু ফর্সা বেশি, যেমন
উজ্জ্বল শ্যামবর্ণের চেয়ে একটুখানি ফর্সা বেশি। পান পাতার মতন মুখটা ন্যাচারাল সুন্দর, লাবণ্যময় সুন্দর ও বলা যায় সুশ্রী। কোমল মুখটা ভীষণ মায়ায় ঘেরা কুচকুচে মণিজোড়া নিয়ে যখন এলোমেলো দৃষ্টি ফেলে, ভেতরটায় যেন তখন উথাল পাতাল ঝড়ই শুরু হয়ে যায়। এত কালো চোখের মণি সে খুব কমই সংখ্যক দেখেছে। তার মধ্যে ভাষা ভাষা ডাগর জাগর আঁকি, ঘন ঘন পাপড়িযুক্ত দৃষ্টি জোড়া নাড়িয়ে নাড়িয়ে অস্থির প্রকাশ করছে। আচ্ছা এত নিখুঁত করে মেয়েলোক হয়? এত নিখুঁত করে কোনো মেয়েলোক হয়? সুন্দরীদেরও এই মেয়ে হার মানিয়ে দিবে। কি মায়াবী নিদারুণ স্নিগ্ধ সতেজ মুখটা। সে কি প্রেমে পড়েছে? বোধ হয়। তার এত ভালো লাগলো কেন মুখটা? তাকে থাকতেই যেন ইচ্ছে করছে। মেইন রাস্তায় অটো পাওয়া যায় না, যা পাওয়া যায় বড় বড় মালবহনকারী গাড়ি। অটো না পেয়ে পরক্ষণে সিদ্ধান্ত নিল লোকটাকে তার স্কুটির পেছনে বসিয়ে নিয়ে হসপিটালে পৌঁছে দিবে। আহত লোকটাকে তো এভাবে ফেলে রাখা যায় না। নিজের ভিতরে মনুষ্য তো বলতে হতে কিছু রয়েছে। তাকে উপেক্ষা কিংবা অবজ্ঞা করা অনুচিত। লোকটাকে টেনে তার স্কুটির পেছনে বসিয়ে দিল, এরপর সতর্কতা বার্তা জুড়ে দিল। সাবধানে বসবেন, পড়ে গেলে আরেক সমস্যা। পড়বো না, পড়লে তুমি আছো না, তোমাকে ধরে বসবো। অর্ণব ভ্রুকুঞ্চিত করে নিল, ঘাড় ঘুরিয়ে সহসা ললাট কুচকে পিছু হলো। লোকটাকে সুবিধার মনে হলো না। চোখে মুখে তার গাঢ় সন্দেহ প্রলাপ, প্রকাশিতব্য কুচকানো দৃষ্টি নাড়িয়ে বল, খবরদার আমাকে স্পর্শ করবেন না, দূরত্ব রেখে বসবেন, নয়তো এখানে ফেলে রেখে যাব। রাইয়ান ভারী আশ্চর্য হয়। এত সুন্দর মুখ, অথচ আচরণ দেখো কুখ্যাত রিনা খানের বোন শেরিনা খানের মতন। সে গভীর ভাবান্তরে বসে, পরক্ষণে ভাবুক মাঝে ছোট উল্টে নিল, মৃদু হাসলো। তবে অনন্যা সেসব গণনায় ধরল না। তার অনেক কাজ আছে, জরুরি ভিত্তিতে যেতে হবে। রঙ্গন ভাই তার জন্য অপেক্ষা করছে। যদিও সে বেচারা আর রাগ করবে না, তবে বিষয়টি ভালো দেখায় না। চোখে লাগে দীর্ঘ মুহূর্ত অপেক্ষা করাটা তার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তাছাড়া অদ্ভুত লোকটার বাহ্যিক পাগলাটে আচরণ ওসব দেখার টাইম আছে নাকি তার? তার কত কাজ, সব ফেলে রেখে এসেছে, গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। আচ্ছা, রঙ্গন ভাইয়ের জন্মদিন, ভেবেছিল তাকে সারপ্রাইজ দিবে। উনি ওর জন্য অপেক্ষা করছে, তারা এক জায়গায় যাবে। তার আগেই প্রতিমধ্যে এই আপদ এসে জুটেছে। এটাকে না সরিয়ে তো আর যাওয়া যাবে না। লোকটাকে হসপিটালে পৌঁছে দিয়ে এরপরে সে বেরিয়ে যাবে। সে আরেকবার পিছু হলো, রায়ানের অবস্থান বুঝে। এরপরে স্কুটিতে সে উঠে বসলো, তারপর স্কুটি স্টার্ট করলো। পেছন থেকে লোকটা বলে উঠলো, কি সুন্দর স্মেল, কি শ্যাম্পু ব্যবহার করো গো তুমি? অনন্যা চোখ মুখ খিচে নিল, ঝাঁঝালো কণ্ঠে সুথালা, কেন, আপনার লাগবে নাকি? না, স্মেলটা ভালো লেগেছে, সুন্দরী লেডি বাইকার, তাই জিজ্ঞেস করলাম। কিন্তু তুমি মনে হয় রাগ করেছো। আচ্ছা বাদ দাও, কোনো ব্যাপার না, আমরা পরিচয় দেই। আমি রাইহান, তুমি? আমি হিউম্যান। আর কোনো প্রশ্ন? রায়ানের স্বল্পকালের মধ্যে ভেবাচেকা খেয়ে বসলো। এ কেমন মেয়ে, কথা বলে না যেন বিদ্যুৎ গতিতে বুলেট ছুড়ে। মেয়েটা যে তারা তা আন্দাজ করতে পারছে প্রথম থেকেই কিছুটা। তবে সে রাগ করে না, পাগলের মতন কয়েক দফা হু হু করে হাসল। তুমি কিন্তু ভারী মজার লোক, তোমার চুলগুলি অনেক লম্বা ও সুন্দর, এলোকুশি, আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে প্রেম করবে? তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। অর্ণার চোখে মুখে সামান্য বিরক্ত ভাব ফুটে উঠল। ইচ্ছে করলো এক ঘুষিতে লোকটার নাকটা ফাটিয়ে দিতে। কত বড় সাহস! সে করতে চাইছে উপকার, উল্টো তার পিছে বসেই তাকে সরাসরি প্রপোজ করছে। তবে সে রাগ দেখাতে গেল না, মুখটা কিঞ্চিত করো খিচিয়ে নিয়ে দাঁতের দাঁত খসে পড়ল। আর একটা কথা বললে সোজা স্কুটি থেকে আপনাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিব। রায়ানের মুখটাকে ভীত সন্ত্রস্ত করে নেয়। বাপরে, এই মেয়ে নাকি ঝাঁঝি লঙ্কা। সে মুখটাকে করুণ করে নেয়। ভোলা ভালা মুখ হতে তক্ষুনি বেরোলো, ছি, কি নিষ্ঠুর তুমি, মনে একটু দয়া মায়া নেই? দেখতে পাচ্ছ আমি একজন অসুস্থ মানুষ, তাকে কি না হুমকি দিচ্ছ স্কুটি থেকে লাথি মেরে ফেলে দেওয়ার? মানবতা আজ কোথায়, বিবেক কোথায়? অসুস্থ মানুষ এত কথা বলে? আমি বলি কারণ আমি বোবা নই। আচ্ছা, তোমার চুলগুলি এত লম্বা কেন? আমি ক্রাশ খেয়ে বসে আছি। অনন্যার মাঝ পথে স্কুটি থামিয়ে দিল। রায়ান ভ্রুনাচি প্রশ্ন করলো, কি হলো, থামলে কেন? আপনাকে চর মারবো বলে। হ্যাঁ, কি? জি, আর একটা শব্দ করবেন না। রায়ান মুখটা বন্ধ করে নিল ঠিকই, তবে তার চোখ মুখ ভোলা ভালা করে রেখেছে, যেন সে কিচ্ছু করেনি, একবারে নিরপরাধ। তখন অনন্যা ঘাড় ঘুরিয়ে পেছনে করলো, দেখলো ওর অর্ধেক চুল রায়ানের হাতে। নাক টেনে টেনে বাচ্চাদের মতন চুলের স্মেল নিচ্ছে।
সে কি এক বিশ্রীকাণ্ড। তার মেজাজ চড়ে উঠল। তার চুল সে ছো মেরে টেনে নিজের কাছে নিয়ে এলো। এরপরে চুলগুলি হাত খোপা করে নিল। তারপরে চোখ রাঙিয়ে শুধালো, আপনি না অসুস্থ? অসুস্থ লোক এত জ্বালাতন করে? আমি করি, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আর যাকে আমার ভালো লাগে তার সঙ্গে সারাক্ষণ বকবক জ্বালাতন করতে আমার ভালো লাগে। অনন্যা বিড়বিড় করলো, পাগল কি গায়ে লেখা থাকে? কিছু বললে? না। কোন হসপিটাল যাবেন? সিটি হাসপাতালের সামনে দাঁড় করাও। অনন্যা আর কথা বলল না। এই আপদ ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে। রায়ান কতক্ষণ চুপচাপ থাকলো। মুখটা তার ভীষণ নিষ্পিস করছে। কোনো মতে নিজেকে দমিয়ে রাখতে পারলো না। আচ্ছা তুমি কি আমার সঙ্গে একাই রাগ করো, না সবসময় রাগি রাগি লুকে থাকো? রাগি মেয়ে। এলোকেশি রাগী মেয়ে এসব নামে ডাকবেন না আমায়। আমি অনন্যা। আর হ্যাঁ, মুখটা বন্ধ রাখুন। নিজে তো আস্ত একটা পাগল, অন্যকে অন্তত সুস্থ থাকতে দিন। আমি পাগল সেটা সবাই জানে। নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, লম্বা চুলের মেয়ে। আচ্ছা তুমি হাসতে জানো না? মেয়েদের হাসলে দারুণ লাগে। তোমার ওই গেজ দাঁতটি হাসলে কি চিলিক মারে। আমার দেখতে ভীষণ ইচ্ছে করে। একবার হাসবে আমার সামনে বসে? একটু দেখবো, শুধু একটু। সত্যি সত্যি চিলিক মারে কিনা। অনন্যা সিটি হসপিটালের সামনে এসে থাপ করে স্কুটি থামালো। এই যে আপনার হসপিটাল এসে পড়েছে, এবার নামুন, যান চিকিৎসা নেন, সুস্থ হন। অন্য কেউ সুস্থ মতন বাঁচতে দিন। রায়ান মুখ কুচকালো। ছি, লম্বা চুলের মেয়ে, তোমাকে আমি কত দয়ালু ভেবেছিলাম। আর সেই তুমি কিনা আমাকে ভিখারি মতন হসপিটালের সামনে ফেলে রেখে চলে যাচ্ছ। এটাই কি তাহলে তোমার মানবতা? আপনাকে ইচ্ছে করছে শুট করে মেরে ফেলি। তা তুমি মারতেই পারো, তার আগে হসপিটাল ভর্তি করে দাও। ইচ্ছে না থাকা সত্ত্বেও রায়ানকে তাকে চিকিৎসা করাতে হলো। বিল পে করার আগে রায়ানের পকেটে সে হাত ঢুকিয়ে দিল। বেচারা রায়ান তিরিং বিরিং করে ব্যাঙের মতন লাফিয়ে উঠল। যা দুষ্টু মেয়ে, কি করছো? সুরসুরি লাগে তো। অনেক চোখ রাঙালো। রায়ানের পকেট থেকে ওয়ালেট বের করে টাকা গুনে গুনে ডক্টরকে 1002 টাকায় দিয়ে এলো। এরপরে রায়ানের সামনে দিয়ে হেলমেট হাতে করে নিয়ে হন হন করে বেরিয়ে যাচ্ছিল। রায়ান আহত পা নিয়ে অনন্যার পিছু পিছু ছুটল। আরে এই লম্বা চুলের মেয়ে, আরে দাঁড়াও না। এত নিষ্ঠুর কেন তুমি? তোমার মনে বিন্দুমাত্র মায়া দয়া নেই? কেউ অসুস্থ রোগীকে এভাবে ফেলে রেখে যায়? অন্তত মানবতা শেখো। অনন্যা পিছু ঘুরে রায়ানের দিকে তেড়ে গেল। তো আপনাকে মানবতা দেখাতে আমার কোলে বসিয়ে রাখা উচিত ছিল। রায়ান দাঁত কাপাটি বের করে হাসল। সে তুমি করতেই পারো, বাট আমি রাগ করব না। অনন্যা চোখ বড় বড় করে নিল। কোন লেভেলের ছেঁচড়া এটা? সে বিদ্রুপ করে। পাগলের সুখ মনে মনে। আচ্ছা, আপনার চেহারার মানচিত্র কেমন জানি চেনা চেনা লাগছে। এক মিনিট, আপনি লাবণীর কি হন? এক্স হই। গতকাল রাতে ব্রেকআপ হয়েছে। আমি জানতাম না। লাবণী বিবাহিত। যাক, ভালোই হয়েছে, এখন তোমাকে পাইলাম। কেন উষ্টা খাইতে? এইসব কি বলো? উষ্টা খাবো কেন? অনন্যা সূক্ষ্ম দৃষ্টিকোণ হাত ঘড়ি দেখল। অনেক লেট। সে বেরিয়ে যাচ্ছিল। রায়ান পিছু থেকে ঢাকলো। আরে লম্বা চুলের মেয়ে, দাঁড়াও, শুনো আমার কথা। আমি তো তোমার লম্বা চুলের প্রেমে পড়ে গেছি, গেজ দাঁতের প্রেমে পড়ে গেছি, তোমার ওই গালের কুচকুচে তিলটার প্রেমে পড়ে গেছি। এখন আমার কি হবে? ফাঁস দিয়ে মরুন। ঠিক আছে, তোমার প্রেমে মজলাম। এলোকসি, তুমি শুনছো? আমি ফেসেছি তোমারই প্রেমেতে। পুরো আধ ঘন্টা পর রঙ্গনের সাথে তার দেখা। অনন্যা ছোট্ট করে সরি বলল। রঙ্গন হাসে। ওর দিকে বাইক নিয়ে এগিয়ে আসে। সরির কি আছে? কারণ ছাড়া সময় অপচয় করার মতো মেয়ে তো তুমি নও রঙ্গন ফুল। অনন্যা হাসতে হাসতে শুনা চালো। এত আত্মবিশ্বাস আমার প্রতি ছিল তো। আচ্ছা, যাচ্ছি কোথায়? এটা আপাতত বলছি না, সারপ্রাইজ হিসেবে রইল। জুপিটার গাইড। রঙ্গন হাসে অধর ছড়িয়ে। যাক, নামটা তুলে ষোলোবেলা পূর্ণ করে দিলে। এতদিন ল কলেজের সকলে বলতো, আজ তাদের দলে তুমিও চলে গেলে। অপছন্দ নাকি? তাহলে ডাকতাম না। নারী লোকের মুখে সবই সুন্দর। অনন্যা প্রথমে হতভম্ব হয়ে রইল। রঙ্গনকে হাসতে দেখে সে নিজেও ছোট চিপে একগাল হেসে দিল। ওরা দুজনেই বাইকে করে 4000 মাইল পথ পাড়ি দিয়ে একেবারে গ্রামের দিকে ঢুকলো। রঙ্গন আর অনন্যা আলাদা আলাদা গাড়িতে, রঙ্গন বাইকে, অনন্যা স্কুটিতে। তবে বেশ পাশাপাশি। দুজনেই গ্রাম বাংলার প্রতিচ্ছবি মন ভরে দেখছে। দুপাশে ফসলি জমি, তাতে সবুজে ঘিরে আছে কচি ফসল। এছাড়া লম্বা তাল গাছ
খেজুর গাছও চোখে পড়ছে। শাসা করে তারা বাতাসের সঙ্গে উড়ে চলল। পিচ ঢালাই রাস্তা বিলের মাঝ বরাবর দিয়ে বয়ে গেছে। ঘন্টা 3 পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। বাইক পার্ক করে রঙ্গন দৃষ্টি ঘুরায় বড় প্রাচীরের বাউন্ডারি বাহিরের দিকে। ভিতরে কি আছে বোঝা অবকাশ নেই। লোহার গেটের পাশে সাদা টাইলসের ওপর কালো অক্ষরে লেখা অনন্যার স্বপ্ন নিবাস। রঙ্গন কয়েক দফা বিস্মিত হয়, আশ্চর্য হয়ে খানিক্ষণ ফেলে চেল। বিনিময়ে অনন্যা মৃদু হাসল। একজন দারোয়ান এলো। গেট খুলতে ভেতরে প্রবেশ করার প্রথম ধাপে রঙ্গনের অবাক হওয়ার ভাব। ইটের বাউন্ডারি ভিতরে যে এত কিছু থাকবে তা তার কল্পনাও আসেনি। গেট থেকে সরু একটু রাস্তা গিয়ে সরাসরি জয়েন হয়েছে বাড়ির দিকে। রাস্তার দুই পাশে সুপারি আর দেবদারু গাছগুলি সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড় করানো। ফাঁকে ফাঁকে বিভিন্ন ফুলের বাহার আর ঝাউ গাছ দেখা যায়। চোখে পড়ে মাঝারি আকার চমৎকার দেখতে একটি দোতলা বাড়ি, যার চারপাশে ঘেরাও করা বিভিন্ন প্রজাতির নজর করা বৃক্ষে। বাড়ির আঙ্গিনা হতে সব জায়গায় সবুজ বৃক্ষে ঘেরা। সামনের উঠোনে বেতের সোফার পাশে লম্বা বাগান বিলাস পুষ্প বৃক্ষ জায়গা করে নিয়েছে। চেয়ার টেবিলের উপর ঝরে পড়ে কয়েকটি অর্ধ শুকনো ফুল দেখা গেল। সে অনন্যার পিছু পিছু ঘরের ভিতর গেল। ড্রয়িং রুমের সামনাসামনি ডাইনিং স্পেস ভারী পর্দাগুলো ভেদ করে সোনালি রোদ্রের এক মুঠো আলোক এসে হুড় করে রুমের ভিতরে প্রবেশ করে। খুব সুন্দর করে ড্রয়িং রুম সাজানো হয়েছে। ভেতরে 2টো বেডরুম আছে, একটা গেস্ট রুম, এরপরে কিচেন, সঙ্গে লম্বা অর্ধ রেলিং দেওয়া বারান্দা, পাশে নামাজের ঘর, তার পাশে অজুখানা। তারা আবার ডাইনিংয়ে ফিরে এলো। ডাইনিংয়ের সামনে দিয়ে দোতলার দিকে লম্বা সিঁড়ি গেছে। সেখানে 2টো মাস্টার বেডরুম, ছোট ছোট লম্বা 2টো বারান্দাও। সেখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও ফুল ফলের অভাব নেই। সঙ্গে ছোট মিনি ছাদ আছে। সুইমিং পুল দেখতেও পাওয়া যায়। সুইমিং পুলের কাছে গেল। স্বচ্ছ জলগুলো যেন বাতাসের সঙ্গে সঙ্গে দুলছে। আবার নিচে নেমে এলো তারা। বাড়ির দক্ষিণ দিকে গেল। সেখানে আলাদা একটি গেট আছে। ওই গেট দিয়ে ঢুকলে বাদিকে একটু মোড় দিলেই দেখা যায় পুষ্প বাগিচা, ফলের বাগিচা। কি ফল ফুল নেই এইখানে, সব ধরনের ফুলের গাছ রোপণ করা হয়েছে। ওইখান থেকে বের হওয়ার পর বাড়ির পূর্ব দিকে গেল। ওইখানে সবজির ক্ষেত। এখানে বিভিন্ন ধরনের সবজির বাগান করা হয়েছে। এছাড়া বাড়ির সামনে শিউলি, বকুল, হাজার গোলাপ, বাগান বিলাস, কালো গোলাপ, গাধা রক্ত, গাধা প্রভৃতি পুষ্পের কয়েক জাত দেখা গেল। অনন্যা এবার রঙ্গনকে পুকুর পাড়ে নিয়ে গেল। পুরো পুকুর পাড় জুড়ে জবা, হিজল, কৃষ্ণচূড়া গাছ। পুকুরের মধ্যে ঝুলে পড়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির মাচা পুকুরের পাড়ে পাড়ে দেখা যায়। সানের ঘাট বাধাই করা হয়েছে। একটা সিঁড়িতে বিভিন্ন জাতের ফুল সহ টব দেখা গেল। পুকুরের মধ্যে বড় বড় পদ্ম ফুল ফুটে আছে। 2টো রাজহাঁস সাঁতার কাটছে। গাছে গাছে পাখিদের মিষ্টি ডাক শোনা যায়। রঙ্গনের এত ভালো লাগলো জায়গাটা যা বলা বাহুল্য। শহরের ইট পাথরের জীবন থেকে এমন কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে প্রকৃতির সঙ্গে গা ভাসিয়ে জীবনযাপন করা সত্যি অসাধারণ। রঙ্গন নিজের ভেতরকার উত্তেজনা চাপা দিয়ে পড়ল। এত সব করলে কবে? আরো 3 বছর আগে কাজ শুরু করে দিয়েছিলাম। কখনো আপনাকে বলিনি সারপ্রাইজ দিব বলে। এখন বলুন তো সারপ্রাইজ কেমন ছিল? অসাধারণ। বাড়ির নকশা বা ডিজাইনটা অতি চমৎকার। বাংলাদেশে এমন বাড়ি সচরাচর দেখা যায় না। এই বাড়িটা মূলত চীন দেশের বাড়ির একটি নকশা। মনে আছে একবার আমি 1% শেয়ারে চীনে একটি বাঙালিয়ান শোরুম উদ্ভাবন করতে গিয়েছিলাম। তখন একটি ছোটখাটো বাড়ি দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। চায়নাদের নিজস্ব বাড়িগুলি কিন্তু অনেক সুন্দর হয়। তখন ওনাদের কাছ থেকে চেয়ে বাড়ির নকশাটি এনেছিলাম। এরপর কাজ শুরু করে দিই। ভালো করেছো, ভীষণ সুন্দর হয়েছে। শুভ শান্ত ওদের কি একবার এখানে এনেছিলে? না, তবে ভাবছি একদিন আনবো। সবাই মিলে পিকনিক করব। খানিকটা মনও থেকে ফের বলল, জানেন রঙ্গন ভাই, আমার যখন ভীষণ মন খারাপ হয়, একাকিত্ব লাগে, তখন আমি এখানে চলে আসি একান্ত সময় কাটাতে। সবুজ বৃক্ষ, রঙিন পুষ্প আর বিহঙ্গদের মাঝে নিজের সুখ খুঁজে নিই। কথাগুলি বলে অনন্যা গাল ভরে হাসলো। রঙ্গন অবাক হয়ে ওর হাসি ভরা স্বচ্ছ নব্র পল্লবের মতো মুখটার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে যত দেখে মেয়েটাকে ক্রমশ মুগ্ধতাই ছড়ায়। অনন্যা তৎক্ষণাৎ গা ছেড়ে চট করে উঠে দাঁড়ালো। এখন চলুন, খাবেন। আজ আপনার সব পছন্দের খাবার রান্না হয়েছে। খুব স্বাভাবিকভাবে রঙ্গনের হাত টেনে নিয়ে যাচ্ছে অনন্যা।
রঙ্গন কেবল ওর পিছু পিছু মন্ত্রমুগ্ধের ন্যায় ছুটল। না চাইতেও বারবার অনন্যার চুলের দিকে তার নজর পড়ে যায়। হাঁটু সমান সিল্কি ঢেউ খেলানো চুলগুলি বাতাসের তালে তালে উঠছে, তার ভীষণ ভালো লাগলো। পশ্চিমের দিকে 2 রুমের একটি ছোট্ট ঘর আছে। রঙ্গন তখন খেয়াল করেনি, মাত্র দেখলো। ঘরে ঢোকার পর দেখলো তার পছন্দের সব খাবার মাটিতে হাঁড়িতে সাজিয়ে রাখা হয়েছে। 2 পাশে 2জন মাঝবয়সী মহিলা বসে আছে, তাদের পাশে 2জন ছোট ছোট বাচ্চা। রঙ্গন জিজ্ঞাসাবিদ্ধ নয়নে তাকালো। এরা কারা? বসতে বসতে উত্তর দিল, ওনারা আমার পরিবার, এই বাড়িতেই থাকে। আমার বাড়ি ঘর দেখাশোনার কাজ করে। আপনি আসবেন শুনে শারমিন আর সফেদা খালা মজার মজার সব খাবার রান্না করেছে। সব রান্না শিলপাটায় বাটা মশলা দিয়ে তৈরি হয়েছে। পেট ভরে খাবেন কিন্তু। রঙ্গন ওনাদের সালাম দিয়ে জুতা খুলে খেতে বসলো। খেতে খেতে অনেক আলাপ আলোচনা হলো। সফেদা খালা বেশ আপ্যায়ন করলো তাকে। সে সত্যি সত্যি পেট ভরে খেলো। খাওয়া দাওয়া শেষ হলে ওরা ফটোশুট করে অনন্যা খোলা আকাশের নিচে শুয়ে পড়ল। খোলা চুলে সবুজে ঘেরা দুর্বা ঘাসের উপর ছড়িয়ে দিল, তাতে একটা করে শিউলি ফুল ছড়িয়ে দেয় রঙ্গন। এরপরে ফটোশুট করে। ফটোশুট করা শেষ হলে অনন্যা ফটোগুলি দেখে, দারুণ ভিউ ছিল, সঙ্গে ছবিগুলো সুন্দর উঠেছে। ওরা এরপরে অনন্যার স্বপ্ন নিবাস থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে। হাঁটতে হাঁটতে মিনিট 5 পর মেইন রোডের পাশে এসে দাঁড়ায়। অনন্যা হাত দিয়ে ইশারা করে রঙ্গনকে। মেইন রোডের সঙ্গে একটি জমি দেখায়। জায়গাটা কেমন রঙ্গন ভাই? ভালো। জায়গাটি আমি কিনেছি একটি হসপিটাল আর ফ্যাক্টরি দিব বলে। সামনের মাস থেকে কাজ শুরু করব। হসপিটালটা আমার আব্বার নামে দিব। আমার অনেক ইচ্ছে ছিল আমার আব্বার নামে একটি হসপিটাল হবে, সেখানে সবাই বিনা পয়সায় চিকিৎসা করবে। রঙ্গন থেমে গেল। অনন্যার দিকে মুগ্ধতার দৃষ্টি স্থাপন করে ভেজা কণ্ঠে বলল, সত্যি কথা বলে রঙ্গন ফুল, তোমাকে যত দেখছে মুগ্ধ হচ্ছে। আমাকে না জেনে কত কি করলে। এত অল্প বয়সে আজ সফলতার শীর্ষে তুমি। এবার মিডিয়ার সামনে দাঁড়ানো উচিত মেয়ে। নিজের আত্মপ্রকাশ করার সময় হয়ে এসেছে। তোমার ঘুরে দাঁড়ানোটা নিয়ে ছোট করে সফলতার গল্প জনসম্মুখে প্রকাশ করা উচিত। ভুল বললেন রঙ্গন ভাই। এখনো সফল হয়নি। আমার আব্বার নামে যখন হসপিটালটি তৈরি হবে, সকলে বিনা পয়সায় চিকিৎসা নেবে। আমি ব্যারিস্টার পাশ করে বের হব, সমাজের সব নিকৃষ্ট জীবগুলোকে উগড়ে ফেলবো। সেদিনই আমি সফল হব। আমিন। দোয়া রইল, সৃষ্টিকর্তা তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করুক। চলুন অনন্যার স্বপ্ন নিবাসে যাওয়া যাক। রঙ্গন একগাল হাসল। জি চলুন ম্যাডাম। অনন্যা হু হু করে হাসল। আপনি কিন্তু দিন দিন ফানি ম্যান হয়ে যাচ্ছেন, ভারী মস্করা করছেন রঙ্গন ভাই। রঙ্গন এবার জবাব দিল না, মৌনতা রইল, চুপচাপ হাঁটছে। অনন্যা কাতর কণ্ঠে ফের বলল, জানেন রঙ্গন ভাই, আমার মতে প্রতিটি মেয়ের একটি করে হলেও নিজস্ব বাসস্থান থাকা আবশ্যক। যেই বাড়িতে সে নিজস্ব স্বাধীনভাবে বাস করবে, তাকে কথায় কথায় যখন তখন কেউ বেরিয়ে যেতে বলবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, এমন বাড়ি আজ আমার হয়েছে। আর কারো সাহস হবে না আমার বাড়ি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করিয়ে দেওয়ার, কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বলার। আমার যদি কখনো কন্যা সন্তান হয়, তার নামে আমি আমার বাড়িটাকে লিখে দিব, যাতে আমার মতন অসহায় পরিস্থিতিতে তাকে পড়তে না হয়। আর তার জন্ম হবে রাজকুমারী হয়ে, থাকবেও সে আমার রাজ্যের রাজকুমারী হয়ে। কথাটা বলে অনন্যা চুপ হয়ে গেল। তারপরে রঙ্গনের আগে আগে হাঁটা শুরু করলো। আগে হাঁটার অবশ্য কারণও ছিল, তার কণ্ঠ রোদ ও ভারী কি হয়ে এসেছিল, চক্ষুতে জল জমেছিল। সেসব আড়াল করতেই আগে আগে হাঁটা। রঙ্গন এখনো আজকাল মেয়েটার কথাগুলি ভারী কি লাগে তার কাছে। তার পঞ্চমেন্দ্রিয় বলছে রঙ্গন ফুলের অতীত নিশ্চয়ই বিভীষিকাময় তিমিরে ঘেরা ছিল, নতুবা মেয়েটা যখন কথাগুলি বলছিল তার চোখে মুখে আলাদা একটা তেজ ক্ষোভের প্রলেপ প্রকাশই পাচ্ছিল, যেন কারো প্রতি এক আকাশ পরিমাণ তীব্র ঘৃণার রাগ অভিমান অন্তরে পুষে জমা করে রেখেছিল। নিশ্চয়ই তার সঙ্গে বাজে কিছু ঘটেছে, তবে কি এমন ঘটেছিল? নিশ্চয়ই খারাপ কিছু, যার জন্য অতীত সে ভাবতে চায় না, এমন কি মনে করতেও চায় না। সবেদা খালার হাতে দারুণ মালাই চা খেয়ে ওরা আবার শহরের উদ্দেশ্যে রওনা হলো। রঙ্গন নিজ বাড়ির উদ্দেশ্যে গন্তব্যে বেরিয়েছে, আর অনন্যা সন্ধ্যার দিকে হলে পৌঁছালো। হলে পৌঁছানোর পর শুনল তার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। বিষয়টি সে গা ছাড়া ভাব নিয়ে উড়িয়ে দিল, তেমন গ্রাহ্য করলো না। কিন্তু ঘটনাটি এখানে চাপা পড়ে থাকলে বোধহয় ভালোই হতো, বরং তা হয়নি, হয়েছে পুরো
ব্যতিক্রমটা। কিছুক্ষণ পর মনুর মা এলো ঘ্যাঙর ঘ্যাঙর করতে করতে। অনন্যা, কক্ষে আসো। জি, ভেতরে আসুন। তোমার সঙ্গে কেউ একজন দেখা করতে আসছে। অনেকক্ষণ যাবৎ বেচারা অপেক্ষা করছে। অনন্যার প্রচন্ড অবাক লাগলো, তার সঙ্গে আবার অসময়ে কে এলো দেখা করতে। সে দরজা লক করে ওয়েটিং রুমের উদ্দেশ্যে পা বাড়ল। হাঁটতে হাঁটতে বলল, কতক্ষণ হবে এসেছে? প্রায় 1-1.5 ঘন্টা তো হবেই। মুখ দেখনি তার? চেনো তাকে? আগে কখনো দেখেছিলে? আগে পরে দেখিনি, তবে লোকটা ভারী সুদর্শন, অনেক লম্বাও। মনুর মার কথা শুনে অনন্যার পা দুটি আকস্মিক থেমে গেল। হঠাৎ হাঁটু জোরে কেঁপে উঠল, বুকটা ধকধক করে লাফায়। সে এক বুক বিস্ফোরণ নিয়ে মনুর মার দিকে তাকালো। ভারী সুদর্শন কথাটি এখনো যেন কর্ণে প্রতিধ্বনি হচ্ছে। ওর বুকটা মুচড়ে মুচড়ে উঠল, হাত পা ভেঙে চুড়ে এলো। অতীতে সে ভাবতে চায় না, তবু বারংবার বিভৎস অতীতে এসে তাকে কেন পিছু করে বেড়ায়। অতঃপর কোন ঠাসা করে দেয়। তার অতি আগ্রহ জন্মার সুদর্শন বলতে শুধু একজনকেই বোঝায়। সে তো না, তার ধারণা মিথ্যে হোক, তার কল্পনা ভ্রম হোক, তবুও সব ভুলে যাক। কি গো, ভেতরে যাবে না? মনুর মার কথায় অনন্যার ভ্রমে ডুবে থাকা চৈতন্য সাহসে ফিরে। সেই মাথা কাত করে হ্যাঁ বোধক বোঝায়। এরপরে কাপা কাপা শরীরে ওয়েটিং রুমে প্রবেশ করে। লোকটা উল্টো ঘুরে থাকায় মুখটা ঠিক দেখা যায় না, তবে ওর শব্দ পেয়ে পিছু ঘুরে সঙ্গে সঙ্গে ওর চোখ দুটো আলাদা এক বিস্ফোরণের ভাব ঘটে। সহসা কাঁপতে কাঁপতে ধুকপুক করে অন্তরে দুপা পিছিয়ে যায় সে। তরতর করে নুড়িত অদর হতে মিহিস্বরে বেরিয়ে আসে, আপনি?